কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। দখলে নিয়েছেন মৌলভীবাজারের চা বাগান, লুটপাটে গড়েছিলেন নিজস্ব বাহিনীও। বিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাটা, ক্ষতিকারক উপাদানে দূষণের কবলে পটুয়াখালীবাসীর বিস্তীর্ণ অঞ্চল। প্রাণ প্রকৃতিতে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সকালের সময় সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতি করে মৌলভীবাজারের চা বাগান দখল করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ, মৌলভীবাজার ৪ আসনের সাবেক এমপি আব্দুস শহীদের বিরুদ্ধে। নিজ সংসদীয় এলাকায় গড়ে তুলেছেন দুর্নীতি ও লুটপাটের বাহিনীও। তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আইনি সহায়তার মাধ্যমে সম্পদ উদ্ধারে কাজ চলছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার ৪ আসন। এই আসনেই টানা ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাবেক হুইপ ও কৃষিমন্ত্রী এম.এ. শহীদ। আওয়ামী লীগ সরকারের আমলে চা বাগান প্রতিষ্ঠান নামে বন বিভাগের জমি দখল, বাগানবাড়ি নির্মাণ, হাইল হাওরে মৎস্য খামার তৈরি সহ নানা সম্পদের পাহাড় গড়েন তিনি। ৪ একর জমির মালিকানা নিয়ে ২০১৮ সালে কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানের পাশে সাবারি টি প্লান্টেশন নামে চা বাগান গড়ে তোলেন। এমনকি উদ্যানের ৫ একর পাহাড়ি জমি জোরপূর্বক দখল করে নেন। সরকারি খরচে পুরো চা বাগান জুড়ে পল্লী বিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেন ১৩ থেকে ১৪টি ডিপ টিউবওয়েল। স্থানীয়দের অভিযোগ, ডিপ টিউবওয়েল স্থাপনে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ মানুষজন চাপকলে পানি পাচ্ছেন না। এছাড়া কমলগঞ্জের কাঁঠালকান্দিতে ৮ একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগান বাড়ি। সরকারি খরচে একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন এবং বিদ্যুতের জন্য ৮টি সৌর প্লান্টেশন নির্মাণ করেন আব্দুস শহীদ। এছাড়াও হাইল হাওর ও বাক্যাবিলের পাশে ৩৫ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। এটা আসলে আনারস বাগান ঘুরে বাঙ্গাইয়া এরপরে চা বাগান লাগান ১২-১৩টা আবার ডিপকলও আছে। এখানে কারেন্ট আছে, কারেন্ট দিয়ে মোটর দিয়ে জল আমরা আনি চারাতে চারা দিই আমরা। হুইপ থাকা অবস্থায় লাওয়াছড়া উদ্যানের জায়গা দখল করেছেন, পরে হচ্ছে বাগানবাড়ি করেছেন, ইসলামপুরের কাঁঠালবাড়ি বাগানবাড়ি করেছেন, হরিণ চাষ করতেছেন। বিদেশ যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো ফেরত আনার দাবি জানাই এবং সুষ্ঠু তদন্ত করে বিচারের আহ্বান জানাই। লাওয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জমি দখল থেকে মুক্ত করা হয়েছে, বাকিগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা ছিলেন, তারা চেষ্টা করেছিলেন জায়গাটা উদ্ধার করতে, কিছুটা অগ্রসর হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আর সফলতার মুখ দেখতে পারে নাই। ওটা প্রাক্তন কৃষিমন্ত্রী মহোদয়ের নামে আছে, যেটা সংযুক্ত লোড ১ কিলোওয়াট এবং যতটুকু শুনতে পেরেছি আমি ওটা লাইট লোড এবং ফ্যান লোডে চলে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষিমন্ত্রীর বিভিন্ন রিসোর্ট, বৈদ্যুতিক লাইন, একাধিক ডিপ টিউবওয়েল সহ বেশ কিছু সম্পদ ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধ জনতা। সময় সংবাদ, মৌলভীবাজার। পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ। রোববার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে কথা জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইরান ও ডেনমার্কের রাষ্ট্রদূত। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ও বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকজন কূটনীতিক। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে তিনি জানান, পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্তের বিষয়েও আলোচনা হয়। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুসি। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা থাকবে বলে জানান রাষ্ট্রদূত। আগ্রহ প্রকাশ করেন ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে।
এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টান ব্রিক্স মোলার। এ সময় শ্রম খাতের সংস্কার, ম্যানগ্রোভ গবেষণা ও ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসায় ডেনমার্কের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বৈঠকে আহতদের সহায়তা ও অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। এদিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ৫ দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব গ্রহণের পর প্রথম এই বিদেশ সফর, এবং এই দায়িত্ব গ্রহণের মাত্র ১.৫ মাসের মধ্যে সারা বিশ্বের সবচেয়ে বড় যে বিশ্ব নেতাদের যে আসর, সেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হতে যাচ্ছে। এই অধিবেশনটি ৭৯তম অধিবেশন। সেই অধিবেশনে তিনি যোগ দেবেন এবং এর সাইড লাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টেও তিনি অংশ নেবেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ২৪ সেপ্টেম্বর দুপুরবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সব কিছু মিলিয়েই প্রধান উপদেষ্টার এই যে যুক্তরাষ্ট্রে আগমন, এই আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন এবং তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক এবং আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রধানদের সঙ্গে তার বৈঠক রয়েছে, আপনি তার এই সফরটিকে কিভাবে দেখছেন? আমি তার আগে বলতে চাই, বাংলাদেশে যে গণতন্ত্র, ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি, ন্যায় বিচারের লক্ষ্যে এবং যারা জীবন দিয়েছেন, যারা সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমি, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। পরিশেষে আমি বলতে চাই যে বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদের যে প্রধান উপদেষ্টা, তিনি একজন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিবর্গ। তিনি আমরা এবার জাতিসংঘের অধিবেশনে আসছেন। আপনি জানেন যে বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি চেষ্টা করেছেন বহুবার সাক্ষাৎ করবার জন্য, ছবি তুলবার জন্য চেষ্টা করেছেন এবং তিনি পারেননি। এখন এই যে আমাদের প্রধান উপদেষ্টা, তাকে আপনার এই আমেরিকার প্রেসিডেন্ট সসম্মানে সাক্ষাৎ দিচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন। আমাদের যে স্বাধীনতা, যে সার্বভৌমত্ব, সেটা আমরা এবার সেটা উপলব্ধি করতে পারছি। আপনারা জানেন যে বিগত সরকারের যে অর্থনৈতিক যে ভঙ্গুর করে রেখেছেন, বিলিয়নস ডলার বিদেশে পাচার করেছে, অথবা এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেব ভূমিকা নিতে পারবেন, অবশ্যই পারবেন। এবং তার সাথে যে বিশ্ববরণ্য রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ আছে। এদেশের আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সাথে তার মিটিং হবে। আশাবাদী তিনি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবেন। জি, প্রবাসীদের একটি বড় ভূমিকা আছে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে। এই যুক্তরাষ্ট্রের প্রবাসীদের কি দাবি দাওয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে? আপনারা জানেন যে এই যুক্তরাষ্ট্র প্রবাসীরা, আমরা বাংলাদেশের গণতন্ত্রায়নে আমাদের বিশাল ভূমিকা রয়েছে। আমরা এই মার্কিন কংগ্রেসে এবং ক্যাপিটাল হিলে এবং স্টেট ডিপার্টমেন্টে সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা চিঠিপত্র দিয়েছি, যোগাযোগ রেখেছি। আমরা এই দেশে মেন স্ট্রিমের পলিটিক্স করি, সেই ক্ষেত্রে আমাদের একটি বিশাল অর্জন বাংলাদেশের গণতন্ত্রায়নে। সেক্ষেত্রে আমাদের অনেক দাবি দেওয়া আছে। আমরা মনে করি বাংলাদেশে সংস্কার করতে হলে প্রবাসী থেকে যারা এক্সপার্ট, যাদের অনেক অভিজ্ঞ আছে, তাদেরকে একটি দিতে হবে বাংলাদেশে। তাদেরও একটা কোটার মাধ্যমে, 10% কোটার মাধ্যমে হলেও সংসদে এবং বিভিন্ন প্রশাসনে তাদেরকে নিয়োগ দিলে আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতি এবং এই সংস্কার করা সম্ভব হবে। আমরা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আসছেন, সেখানে এয়ারপোর্টে আপনারা তাকে অভ্যর্থনা জানাবেন, যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হবে। সেই প্রস্তুতিটা কেমন? আপনারা জানেন যে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি একটি বিশাল পরিবার। এই পরিবার আমরা আগামীকাল জেএফকে বিমানবন্দরে আমরা তাকে স্বাগত জানাবো, কারণ তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছেন। বাংলাদেশের যে গণতন্ত্র, যে ভোটের অধিকার তিনি ফিরিয়ে আনবেন, বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের সমস্ত প্রশাসনকে সংস্কার করবেন, সেই লক্ষ্যে আমরা তাকে স্বাগত জানাই এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আবার 27 তারিখ জাতিসংঘের অধিবেশনে আমরা সকাল 10টার সময় সেখানে আমরা যুক্তরাষ্ট্র
বিএনপির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা আমরা সেখানে স্বাগত জানাবো। অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের 27 সেপ্টেম্বর যে তিনি ভাষণ দেবেন সেই ভাষণের সময় আমরা স্বাগত জানাবো। আমরা আশাবাদী যে বাংলাদেশের যে গণতন্ত্র 71 সনে যে মুক্তিযুদ্ধ মাধ্যমে যে রক্তক্ষরণের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা বিগত আওয়ামী লীগ সরকার যে ধ্বংস করেছে, আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীনের এই সরকার সেটা পুনরুদ্ধার করতে পারবে এবং একটি যৌক্তিক সময়ে তিনি নির্বাচন দিবেন এবং মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আবার ফিরে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ গিয়াস আহমেদ, অনেক ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে নানান শ্রেণী পেশার মানুষ, এমনকি বিএনপির কর্মী সমর্থকরাও তাকে অভ্যর্থনা জানানোর জন্য নানা ধরনের কর্মসূচি নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। স্থানীয় সময়ে সোমবার রাতে, অর্থাৎ এখন থেকে 24 ঘন্টার পর জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তার এই আগমনের অপেক্ষায় এখন রয়েছেন প্রবাসীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ৫ দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানতে সরাসরি 15 থেকে 20 দিনের ব্যবধানে দেশের বাজারে বিভিন্ন কোম্পানির পিকআপ ও বাস ট্রাকের টায়ারের দাম বেড়েছে 15%, রিকশা ভ্যানে 20 থেকে 25%। এর কারণ হিসেবে টায়ারের বাজারে সবচেয়ে বড় যোগানদাতা গাজী টায়ারের কারখানার অগ্নিকাণ্ডকে সামনে আনছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে ব্যবহারকারীরাও। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ অর্থনীতিবিদদের। বিস্তারিত ফরহাদুর রহমানের রিপোর্টে। বছরে দেশে ট্রাক, বাস, মোটরসাইকেল ও পিকআপের টায়ারের চাহিদা প্রায় 80 থেকে 90 লাখ পিস, আর সাইকেল, রিকশা, ভ্যানের টায়ারের চাহিদা 50 লাখেরও বেশি। মোট চাহিদার 40 থেকে 50% পূরণ করত গাজী টায়ার্স। আর বাস, ট্রাক, মোটরসাইকেল টায়ার প্রায় 15 থেকে 16 লাখ পিস। রাজধানীর বংশালের একটি টায়ারের গোডাউনে আছে, এখানে অন্তত 5000 টায়ার আছে, তবে একটি টায়ারও নেই গাজী কোম্পানির। কেননা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে, বিপরীতে বাজারে বেড়েছে অন্যান্য কোম্পানির টায়ারের দাম। ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, রাবার ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি গাজীর কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে বাস, ট্রাক, সিএনজি টায়ারের দাম বেড়েছে 600 টাকা পর্যন্ত। সাইকেল, রিকশা, ভ্যানের টায়ারে বেড়েছে 100 টাকার বেশি। মূল্যবৃদ্ধির হারকে অস্বাভাবিক বলছেন তারা। ভ্যান চালা আমি গাজী টায়ার ছাড়া কোনোটাই লাগাই না, ঠিক আছে? গাজী টায়ার সবচেয়ে ভালো টায়ার, ওই টায়ার এখন নাই। এখন আমি অন্য কোম্পানির টায়ার চালাই, এখন টায়ার ঠিক না। ইন্ডিয়ান টায়ার বা অন্য দেশীয় টায়ার, ইন্দোনেশিয়ার যে টায়ারগুলো আসে সেগুলো ধরেন ছিল 3300, 3400, 3500 টাকা ছিল। এখন মোটামুটি সেই টায়ারগুলো 3800, 3900, 300, 400, 500 টাকা বেড়ে গেছে। একটা টায়ারে 20 টাকা বাড়তে পারে, এটা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু 120 টাকা বাড়তে পারে না। বাংলাদেশের চাহিদার 50% কাভার করতে কিন্তু শুধু সে একা। এখন সে যখন অফ হয়ে গেছে তো স্বাভাবিক অন্যরা সুযোগ নিবে। অর্থনীতিবিদরা বলছেন, গাজী টায়ার্সের শূন্যতা এরই মধ্যে ব্যবসায়ী ও ভোক্তার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারের বিকল্প নেই। ইম্পোর্টের ডিপেন্ডেন্স আমাদের অলরেডি বেড়ে গেছে। এই প্রোডাক্টটা দেশের ভিতরেই তৈরি হতো, বড় অংশ আসতো। তো এই কারণেই আমাদের যে এলসি খোলার প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক কম ছিল। এখন এমনিতেই আমাদের ডলার ক্রাইসিস, তার মধ্যে কিন্তু এই যে এলসির চাপ, সেটা কিন্তু বড় সমস্যা। আর রাতারাতি যেহেতু অন্য কেউ সেটাকে রিপ্লেস করতে পারবে না, আর এখানে যে ইনভেস্টমেন্ট বা এটা যে স্পেশালাইজেশন, সেটাও কিন্তু অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। তো যার ফলে এই যে শূন্যতা যেটা তৈরি হয়েছে, তার কারণে কিন্তু দাম অনেক বেড়ে গেছে। অর্থনীতির স্বার্থে প্রয়োজনে সরকারি সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনঃ উৎপাদনে ফেরানোর তাগিদ অর্থনীতিবিদের। আমাদের বড় যে সমস্ত অটোমোবাইল। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কয়লাভিত্তিক একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পটুয়াখালীবাসীর জন্য। পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্য, বনাঞ্চল এবং মৎস্য সম্পদের ক্ষতি নিয়ে শঙ্কিত উপকূলের বাসিন্দারা। পরিবেশবাদীরা বলছেন, কয়লা থেকে কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত সালফার, সীসা ও ভারী ধাতু নির্গমনের ফলে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তবে কর্তৃপক্ষের দাবি, পরিবেশের ক্ষতি না করেই নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। চিমনি দিয়ে বের হচ্ছে কয়লা পোড়া ধোঁয়া। 200 ফুট উঁচু চিমনি দিয়ে ধোঁয়া বের হয়ে উড়ে যাচ্ছে আকাশে। পায়রার কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা পোড়ানো হয়।
পরিবেশবিদরা বলছেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যান্য যে কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। এছাড়া বিষাক্ত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন, ক্যাডমিয়াম, সীসা, ছাই, গ্যাস ও ভারী ধাতু পরিবেশে নির্গমনের ফলে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চল দূষণের কবলে পড়েছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে, এমনকি ঝুঁকিতে আশপাশের বন্য ও জলজ প্রাণীও। উপর থেকে দেখলে মনে হবে ডেভেলপমেন্ট, কিন্তু ভিতর থেকে একটা বড় ধরনের ডিস্ট্রাকশন। এটি শুধুমাত্র হেলথ ইস্যুস না, এলাকার ক্রাইম রেট থেকে শুরু করে টোটাল বায়োডাইভার্সিটির উপরে এর একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। যদিও কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছে পরিবেশের ক্ষতি না করে করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সবসময় আমাদেরকে অনলাইনে মনিটর করে যে আমাদের ইমিশন কত, ইমিশনের রেকর্ড গুলো তারা সবসময় মনিটর করতো। 99% হচ্ছে আপনার অ্যাশ আমরা রিমুভ করি, 93 থেকে 94% আমরা সালফারকে রিমুভ করে দিই। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির মাধ্যমে দূষণ রোধের দাবি করা হলেও মূলত প্রযুক্তির মাধ্যমে দূষণ সর্বোচ্চ 10% কমানো যায় বলে মনে করেন গবেষকরা। কয়লা পোড়ানোর ফলে যে সালফার ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড ইমিট হচ্ছে, সেটাকে অবশ্যই সহনশীল মাত্রায় অথবা কোনো কন্ট্রোল কন্ডিশন আমাদেরকে অপারেট করতে হবে। অন্যথায় এই অঞ্চলের জলস্থল ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2017 সালে পটুয়াখালীতে নির্মাণ করা হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর 2 বছর পর 2019 সালে এর পাশেই নির্মাণ করা হয় RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। সময় সংবাদ, পটুয়াখালী। সরকার পরিবর্তন হলেও নৈরাজ্য কমেনি বলে অভিযোগ দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক শ্রমিকদের। বছরের পর বছর ধরে শ্রমিক কল্যাণের নামে চাঁদা তোলা হলেও তা জোটেনি শ্রমিকের ভাগ্যে। গত 16 বছরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে কোটি কোটি টাকার কোনো হদিস নেই বলে অভিযোগ উঠেছে। শ্রমিক কল্যাণ বাদেও লুটপাট হয়েছে অন্য সব ফান্ডেরও টাকা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটে যান চলাচল বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে বেড়েছে চাঁদাবাজির ধরনও। শ্রমিকদের কল্যাণের অজুহাতে দূরপাল্লার বাস থেকে 350 টাকা ও অভ্যন্তরীণ পরিবহনের বাস থেকে প্রতিদিন 120 টাকা হারে মাসে কয়েক লাখ টাকা চাঁদা তোলা হতো বলে অভিযোগ উঠেছে। তবে এসব টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা জানেন না চালক ও সুপারভাইজাররা। প্রতি মাসে 20 টাকা করে দেই কাটে। 14-1500 শ্রমিক আছে। মারা গেলে তাদের এককালীন কিছু টাকা দেওয়ার কথা, তবে এতে আমাদের শ্রমিক ইউনিয়নে বহুত টাকা বজ্জি গেছে। বহুত লোক আছে যে আইসা ধর্ণা ধরে বসে রয়েছে তাদের কাছে মৃত ব্যক্তির পণের টাকার জন্য, কিন্তু তারা পায় নাই। পরিবহন শ্রমিকদের দাবি, তাদের কোনো শ্রমিকের স্বাভাবিক মৃত্যুতে ইউনিয়ন থেকে নগদ 40,000 ও দুর্ঘটনায় নিহত হলে নগদ 50,000 টাকা দেওয়ার কথা থাকলেও বিগত 16 বছরে মারা যাওয়া 1.5 শতাধিক নিহত শ্রমিকের পরিবারকে সেই অর্থ পরিশোধ না করে নিজেরাই আত্মসাৎ করেছেন পরিবহন নেতারা। গত 16 বছর টার্মিনালের কাঙ্ক্ষিত উন্নয়ন তো হয়নি, বরং বহিরাগতদের এনে দখল করে অর্থ লোপাটের রাজ্য গড়েছিল বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এমনকি শ্রমিক কল্যাণের নামে কেনা 5টি বাস বিক্রি করে লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এই সংগঠন 60-65 লক্ষ টাকা দেনা আছে এখন বর্তমানে। আমরা যদি এক কাপ যদি মেহমান আসে, এক কাপ যদি চা খাওয়াই, পকেটে টাকা দিয়ে যদি আমরা জেনুইন ড্রাইভার আমরা থাকি নেতা, তাহলে শ্রমিকের কল্যাণে কাজ হবে। যদি বহিরাগত আবার দলীয়ভাবে আসে, তাহলে শ্রমিকের আশা করা যায় না। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বদৌলতে 2012 থেকে 2019 এবং 2023 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত বরিশাল বাস মালিক সমিতির সভাপতি পদের দায়িত্ব পালন করেন তৎকালীন জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন। 2022 সালের মার্চ থেকে 2023 সালের মার্চ পর্যন্ত গোলাম মোর্শেদ এবং 2023 সালের নভেম্বরে সাবেক সিটি মেয়র খোকন আবদুল্লাহর সহযোগিতায় দায়িত্ব নেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে গেছেন ভোলার বেশিরভাগ ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। এ কারণে জেলেদের সহায়তায় প্রায় 1,500 মেট্রিক টন চাল খাদ্য গুদামে অলস পড়ে আছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়ায় এসব চাল বিতরণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জেলার 58 ইউনিয়নের 50,000-এর বেশি জেলে পরিবার। তবে শিগগিরই চাল বিতরণের আশ্বাস মৎস্য বিভাগের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। সরকারি নির্দেশনা অনুযায়ী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরায় ছিল নিষেধাজ্ঞা। এ সময় কর্মহীন ছিলেন জেলার প্রায় 70,000 জেলে।
নিষেধাজ্ঞাকালে ৬৩,৯৫৪ জন জেলেকে খাদ্য সহায়তার জন্য বরাদ্দ দেয়া হয় ৮৬ কেজি করে চাল। প্রথম কিস্তির ৪২ দিনে ৫৬ কেজি করে চাল তালিকাভুক্ত জেলেদের মধ্যে বিতরণ করা হয়। ১৫ আগস্টের মধ্যে দ্বিতীয় কিস্তির ২৩ দিনের ৩০ কেজি করে চাল বিতরণের নির্দেশনা ছিল। এর মধ্যে ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান জেলার বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার। এতে আটকে যায় ৫২টি ইউনিয়নে ১,৫২০ মেট্রিক টন চাল বিতরণ। বিপাকে পড়েন ৫০,০০০-এর বেশি জেলে। সহায়তা না পেয়ে অভাবে দিন কাটছে জেলে পরিবারগুলোর। বর্তমানে সহায়তার চাল জেলার খাদ্য গুদামে পড়ে আছে। ৬৫ দিনের যে অভিযানটা দিছে, অভিযানটা আমরা খুব সুন্দরভাবে পালন করছি, আমরা যাই নাই, কিন্তু সরকারি কোনো বরাদ্দ আমরা পাই নাই। এলাকার মেম্বার সাহেব সব বলে গেছে, কিন্তু আমাকে বিগত 2 মাসের চালটা আমাকে 2 বারের চালটা আমাকে আটকে গেছে। অনুদানটা তো আমরা পাইনি, এখানে অনেক কষ্টে আছি। মৎস্য বিভাগকে বলতেছি যে আপনাদের দায়িত্বে নিয়েও জেলেদের মাঝে চালটা বিতরণ করা হোক। তবে শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চাল বিতরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। 1 জুলাই থেকে 23 জুলাই 23 দিনের যে 30 কেজি করে চালটা, এটা আমরা 6টি ইউনিয়নে বিতরণ করেছি। বাকি যে 52টি ইউনিয়ন, এটা খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে বিতরণ করব। এটা বাকি ছিল। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,70,000। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বৈরী আবহাওয়ার কারণে চলতি বছর বিপাকে পড়েছেন বরগুনার জেলে ও ট্রলার মালিকরা। নিষেধাজ্ঞার শেষে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের, এমনকি উত্তাল সাগরে অনেকে হারিয়েছেন জালসহ অন্যান্য সরঞ্জাম। এ কারণে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে সরবরাহ। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত মাছ নেই বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার বিঘ্নিত হওয়ায় অবতরণ কেন্দ্রের এমন দশা। ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর গত 2 মাসে নিম্নচাপের কারণে প্রায় 1 মাস মাছ শিকার করতে পারেননি জেলেরা। প্রস্তুতি নিয়ে গভীর সাগরে গিয়ে আবহাওয়ার কারণে তড়িঘড়ি করে ফিরতে হয়েছে তীরে। এতে একদিকে যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে সাগরে খোয়া গেছে লাখ লাখ টাকার জাল ও দড়ি। 10 ফলট 20 ফলট জাল লইয়ে গেছে ভাই। এখন তো আমরা পুরো লসে আছে, ইনকাম আমাকে নাই ভাইয়া। 500-600 ফলট জাল গেছে, এখন তো টাকা নিতে পারি নেই। ঋণগ্রস্ত, এবার টাকা পয়সা তো মোটেও পাই না। এগুলো দেমকে দেয়, এগুলোর চিন্তাই তো সবাই। লস যদি এইরকম খাইতে থাকে তো একদিন এই মৎস্য ব্যবসা, ইলিশ মাছের ব্যবসা থাকবে না। শুধু জেলেরাই নন, বিপাকে পড়েছেন ট্রলার মালিকরাও। 3 থেকে 3.5 লাখ টাকা খরচ করে প্রতিবার সাগরে ট্রলার পাঠালেও উঠছে না খরচের টাকায়, আর মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একের পর এক বৈরী আবহাওয়ার কারণে জেলেরা খালি হাতে ফেরত আসছে, ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণও কমে গেছে। বড় একটা বোট পাঠাইতে 3 লক্ষ টাকা খরচ হয় কমপক্ষে, কিন্তু আসে খালি হাতে। বেচে কত 14,000 20,000। এই বেচলে তো মালিকও থাকে না, জেলেরাও থাকে না। বরগুনায় নিবন্ধিত 37,000 জেলে রয়েছেন, যার মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 27,000। সময় সংবাদ, বরগুনা। মৌসুমের শেষ সময়ে পর্যটকদের ভিড় বরিশালের বিল অঞ্চল সাতলায়। ফুলের উপর লাল রঙের ঝিলিক আর প্রকৃতির নিপুণ সৌন্দর্য দেখতে ভোর থেকে ছোট ছোট নৌকায় বিলে ঘুরে বেড়ান প্রকৃতিপ্রেমী পর্যটকরা। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন কর্পোরেশনের বিশ্রামাগার চালুর দাবি স্থানীয়দের। সুজয় দাসে তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। শরতের আকাশে সাদা মেঘের ভেলা, আর নিচে জলে ভেসে বেড়ানো সত্যি এক অনন্য অনুভূতি। চারপাশে যখন নানান সংঘাত, দ্বন্দ্ব, মানুষের মন অস্থির, তখন একটু প্রশান্তির আশায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে মানুষ ছুটে চলছে প্রকৃতির মাঝেই। দর্শক, আমরা আজ এসেছি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বিলে। এখানে বিলের পর বিল যেন লাল গালিচা বেছানো হয়েছে লাল শাপলায়। মৌসুমের শেষ সময় হলেও ফুলের উপর লাল রঙের ঝিলিক আর প্রকৃতির নিপুণ সৌন্দর্যের এমন মেলবন্ধন মন কাড়বে যে কারোর। এমন দৃশ্যের অপূর্ব সম্মিলন বরিশালের বিল অঞ্চল সাতলায়। নগরী থেকে সড়কপথে 67 কিলোমিটার দূরে বর্ষার 6 মাস নিচু জমিতে কোমর পানিতে সৃষ্টি এই শাপলা বিল।
রাতে ফোটা শাপলা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রোদে। শাপলার সৌন্দর্য দেখতে যেতে হবে রোদ প্রখর হওয়ার আগে। ভোর থেকে ছোট ছোট নৌকায় করে বিলে ঘুরে বেড়াতে শুরু করেন প্রকৃতিপ্রেমীরা। এখানে অনেক কথা শুনেছি যে অনেক সুন্দর জায়গা, তো শেষ পর্যন্ত আমরাও আসলাম। প্রথমবার আসছি সাতলায়, অনেক ভালো লাগতেছে। লাল শাপলার বিল এই যে একটা স্বর্গরাজ্য মনে হয়। স্থানীয়রা জানান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন কর্পোরেশনের বিশ্রামাগারটি চালু হলে পর্যটক আরো বাড়বে। পাশাপাশি বিলের শাপলা বাজারে বিক্রি করে লাভবান হবে কৃষকরা। ভাড়াটা সমন্বয় করে এবং সবার সাধ্যের ভিতরে নিয়ে আসে, তাহলে পর্যটকদের জন্য সুবিধা হয়। এটা অনেক বড় একটা পর্যটন কেন্দ্র হতে পারে যদি আসলে প্রশাসন এটার দিকে সুদৃষ্টি দেয়। প্রায় 10,000 একর আয়তনের জলাভূমিতে বছর জুড়ে শাপলা ফুল ফোটে, তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এর সমারোহ থাকে সবচেয়ে বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। দখলে নিয়েছেন মৌলভীবাজারের চা বাগান, লুটপাটে গড়েছিলেন নিজস্ব বাহিনীও। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।